উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এবং পরখ সেলের মাধ্যমে যে ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা যদি পরীক্ষা প্রস্তুতির জন্য সেগুলো দেখো তাহলে তোমাদের ভালো হবে, ভালো লাগবে। কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটেও যেসব ভিডিও দেওয়া আছে তার লিঙ্কও দেওয়া আছে, তোমরা যদি সেগুলি দেখে নাও তাহলে তোমাদেরই সুবিধা হবে। আজকে এখানে বাংলা সেমিস্টার 3 পূর্ণাঙ্গ সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। ইতিমধ্যেই তোমাদের পড়া শেষ হয়ে গেছে, হয়তো বা সিলেবাস শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে। মাননীয় শিক্ষক শিক্ষিকারা স্কুলের তোমাদের সে বিষয়ে যত্ন নিয়েই সবকিছু শেষ করছেন বা করবেন। তাও আমার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আমি তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করছি। প্রথমেই আজকে আমরা আলোচনা করে নেব যে তোমাদের কতটা নম্বরটার ভাগ। মূলত 40 নম্বর। সেই 40 নম্বরের ভাগের মধ্যে গল্প থেকে থাকছে 8 নম্বর, প্রবন্ধ থেকে থাকছে 5 নম্বর, কবিতা থেকে 7 নম্বর, ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে 5 নম্বর, ভাষা থেকে 10 নম্বর, বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে 5 নম্বর। এই টোটাল 40 নম্বরের ভাগ। আর তোমাদের যেরকম পদ্ধতিতে কোয়েশ্চেন হবে, 40টা যে কোয়েশ্চেন থাকবে বা 40টা বা মানে 40টা, গত বছর যেহেতু 40টাই কোয়েশ্চেন ছিল, তো সেই অনুযায়ী আমি একটু বলছি। যেমন থাকছে সাধারণধর্মী বা বোধমূলক বহু বিকল্পীয় প্রশ্নোত্তর, শূন্যস্থান পূরণধর্মী প্রশ্নোত্তর, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস, স্তম্ভ মেলানো, বিবৃতির মধ্যে সম্পর্ক বা বিবৃতি ও কারণ, বিষয়ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্পটি নির্ণয় যেটা কেস বেসড কোয়েশ্চেন, এছাড়া রেখাচিত্র ভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় যেমন ডায়াগ্রাম বা চার্ট বেসড যেটা থাকছে। তো আজকে আমরা প্রথমেই একটু আলোচনা করে নিচ্ছি আদরিণী, গল্প আদরিণী। তো আদরিণীতে তোমাদের গল্পটা নিশ্চয়ই খুব ভালো করে পড়েছো। প্রতিটা লাইন তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, মুখস্থর ব্যাপার নয়, কিন্তু মনে রাখতে হবে। কারণ নাহলে তোমরা যদি ওই ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে চাও সেটা তোমাদের অসুবিধা হয়ে যাবে। যেমন দেখো, একটা কোশ্চেন হতে পারে যেটা এরকম হয় আর কি, একটা কোশ্চেনে ক্রম অনুযায়ী যদি তোমাদের বাক্যের পুনর্বিন্যাস দেওয়া হয়, সেখানে হয়তো 1 নম্বরে দেওয়া রইল, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। 2 নম্বরে হলো এমন সময় সেই পত্রবাহক ভৃত্য আসিয়া ফিরিয়া আসিল এবং বলিল হাতি পাওয়া গেল না। 3 নম্বরে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 4 নম্বর শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এবার এটাকে আমাদের সাজাতে হবে। আমরা যদি ঠিক করে খুব ভালো করে পড়ে থাকি তাহলে আমাদের সাজাতে কোনো অসুবিধা হবে না। সেই অনুযায়ী যদি সাজাই, ক্রম অনুযায়ী কোনটা আগে কোনটা পরে, তো প্রথমেই আমাদের আগে 2 নম্বরটা আসবে। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। তারপরেই আসবে 4 নম্বর। কিরকম? শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তারপর আসবে 1 নম্বর, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। তারপর আসবে 3 নম্বর, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়া তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তো তোমাদের এটা হলো ক্রম অনুযায়ী। স্তম্ভ মেলানোটা খুব একটা কি একটু বলে দইয়ে দিচ্ছি তোমাদের। যেমন বাম দিকে স্তম্ভে রইল হয়তো 30-40 টাকা, তার সাথে 30-40,
আর এদিকে রইল 5 টাকার জরিমানা হুকুমরত, বিতে রইল 2000, এদিকে 2 নম্বরে কল্যাণীর বিবাহের খরচ 2500 টাকা, আদরিণীকে কেনার দাম 1700 টাকা, আদরিণীর প্রতি মাসিক খরচ। তো এটাকে আমরা যদি সাজাতে যাই তাহলে আমরা পাচ্ছি 30-40 টাকা হলো আদরিণীর প্রতি মাসিক খরচ, 2000 টাকা হলো আদরিণীকে কেনার দাম, 2500 টাকা হলো কল্যাণীর বিবাহের খরচ, আর 1700 টাকা হলো 5 টাকার জরিমানার হুকুমরত। এইগুলো যদি তোমরা খুব মন দিয়ে ভালো করে না পড়ো আদরিণী গল্পটা, তাহলে কিন্তু তোমরা এই কোয়েশ্চেন উত্তর দিতে পারবে না। তাই তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য খুব ভালো করে প্রতিটা গল্পে মানে প্রতিটা লাইন খুব ভালো করে তোমাদের পড়তে হবে, না পড়লেই কিন্তু তোমাদের অসুবিধা হবে। যেমন আর একটা হলো বিবৃতি যদি হয় এবং তার কারণ, 2500 টাকা হইলেই বিবাহটি হয় এবং কারণ দেওয়া আছে পাত্রটি রাজশাহী কলেজে এমএ পড়িতেছে। এবার 2500 টাকা হইলে বিবাহটি হয়, এটা কিন্তু সত্য, কিন্তু তার কারণ কি এটা পাত্রটি রাজশাহী কলেজে এমএ পড়িতেছে? না, সেটা এর কারণ না, কারণ আলাদা। তাই যদি বিবৃতি এ হবে সত্য কিন্তু কারণটা হলো মিথ্যা। এইভাবেই আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস যদি খুব মন দিয়ে ব্যাপারটা বুঝে পড়তে পারি তাহলে কিন্তু আমাদের আদরিণী গল্পটা থেকে কোয়েশ্চেন থাকবে তো অনেকগুলো, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর আসছি আমি কবিতা। কবিতাতে আমাদের আছে 7 নম্বর, দুটো কবিতা আছে, একটা ধর্ম আর একটা দিগ্বিজয় রূপকথা। আমার মানে আমি যদি বলি, যেমন আদরিণী গল্প পুরো মুখস্থ করা যেমন সম্ভব নয়, কিন্তু কবিতাগুলো না তোমরা ইজি মুখস্থ করতে পারবে, খুব সহজ। যদি কবিতা তোমাদের মোট পাঠ্য আছে, একটা আন্তর্জাতিক কবিতাও আছে, এই কবিতাগুলো যদি তোমরা 3টে একদম মুখস্থ করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের আরো সুবিধা হবে। কারণ তোমাদের কবিতাগুলোতে হয়তো যেমন দিগ্বিজয় রূপকথা, আকাশে পুষ্পক বা সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, এটা এই ধরনের প্রশ্নও হতে পারে। এটা কবিতার কত নম্বর চরণ, এটা হতেই পারে। তাহলে আমরা 1, 2, 3, 4, 5, 6 নম্বর চরণ এটা বুঝতেই পারবো, লাইনটা আমরা বুঝতে পারবো। তেমনি আবার যে ভালোবাসা কথাটা ওই দিগ্বিজয় রূপকথাতে কত নম্বর লাইনে আছে যদি বলে, তাহলে তোমরা সেটা যদি কবিতাটা মুখস্থ থাকে তোমাদের সেটা পড়তে অনেক বেশি সুবিধা হবে। তো এরপর আমরা ওই দিগ্বিজয় রূপকথাটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, যেমন দিগ্বিজয় রূপকথাতে যদি আমরা বলি যে বিবৃতি ও কারণটাই যদি আমরা প্রথমে বলি, যেমন দিগ্বিজয় যেতে হবে, এটা হলো বিবৃতি, কারণ হলো রক্তে আমি রাজপুত্র। তাহলে সত্যিই কি বিবৃতির সঙ্গে কারণটা ঠিকঠাক হচ্ছে ব্যাখ্যা? তো আমরা একটু দেখে নিই। নিশ্চয়ই তোমরা কবিতাটা এতদিনে পড়ে ফেলেছো, তাহলে বিবৃতি এবং কারণ উভয়ই সত্য এবং কারণ হলো বিবৃতির ঠিক ব্যাখ্যা, তাই তো? দিগ্বিজয় যেতে হবে কেন না, সে রক্তে রাজপুত্র, এই জন্যই তো তাকে যেতে হবে। এটা যেমন হলো। আর তোমাদের বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মানে ওই স্তম্ভ মেলানোটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না। শূন্যস্থান পূরণটা তো যেমন হতে পারে, যেমন মরুপথে সেই হয় উট, আকাশে কি? আকাশে আমরা জানি পুষ্পক। এই যে লাইনটা যদি আমাদের মনে থাকে
তাহলে আমরা খুব তাড়াতাড়ি উত্তরটা করতে পারবো। বা এই ধরনের হতে হবে, দিগ্বিজয় যেতে হবে, ড্যাশ দিলেন সাজিয়ে। কে সাজিয়ে দিলেন? এখানে আমরা জানি দুয়োরানি দিলেন সাজিয়ে। তো এইভাবেই হবে। আবার দেখো এখানে যদি ক্রম অনুযায়ী আমরা দেখি, তাহলে আমরা চারটে বেছে নিই, সেই অনুযায়ী যদি করা যায়। যেমন শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম আর সপ্তডিঙা সাজে, হলেনি বা দুঃখিনী জননী তৃষ্ণাহর খরজুরের দিকে। তাহলে এটাতে আমরা কিভাবে সাজাবো? প্রথমে আমরা কি নেব? প্রথমেই আমরা নেব হলেনি বা দুঃখিনী জননী, মানে 3 নম্বর। তারপর আসছে 1 নম্বর শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। তারপর আসছে 2 নম্বর আর সপ্তডিঙা সাজে। আর 4 নম্বরে আসছে তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। তাহলে আমাদের এইভাবে যদি আমরা পড়ি কবিতাটা, এইখানে আমি বলবো, যেটা আমি আদরণীতে বলিনি, এখানে কিন্তু আমি বলবো তোমরা যদি কবিতাটাকে খুব ভালো করে মুখস্থ করো, 3টে কবিতা বুঝবে তো বটেই, তোমরা এতদিনে বুঝেও গেছো, কিন্তু এটাও মাথায় রাখার জন্য। আমরা ছোটবেলায় কবিতা মুখস্থ করতাম, বড় বয়সে করতাম না, কিন্তু এই ছোট ছোট কোয়েশ্চেনের একদম ধরে আলোচনা করার জন্য তোমাদের একটু কবিতাটা মুখস্থ করতে হবে। এরপর যেমন দেখো বিষয় ভিত্তিক যদি বিকল্প হয়, মানে কেস বেসড যে কোয়েশ্চেন গুলো হয়, সেই কোয়েশ্চেনে যদি হয়, যেমন দেখো দুয়োরানি দিলেন সাজিয়ে দিলেন, দুয়োরানি দিলেন সাজিয়ে, দুয়োরানি বলতে যা বোঝানো হয়ে থাকে, কি হতে থাকে? এর আমরা 4টে বিকল্প ভেবে নিতে পারি। যেমন তিনি দাস দাসী দ্বারা পরিচালিতা নন, ভাগ্যহীনা স্বামীর অপ্রিয়া দুর্ভাগা, স্বামী পরিত্যক্তা নিপীড়িতা, পরনিন্দা পরচর্চা কারিণী। তাহলে এটাতে আমরা পাবো যে দুয়োরানি বলতে আমরা ঠিক কিভাবে বুঝতে পারি। একটা হলো ভাগ্যহীনা স্বামীর অপ্রিয়া দুর্ভাগা, এটার উত্তর আমরা পেয়ে গেলাম। এটা কেস বেসড, এরকম ভাবে আসছে কোয়েশ্চেন গুলো। তো গত বছরের কোয়েশ্চেনটা নিয়েও আমি একটু পরে আলোচনা করব, আগে আমি একটুখানি এইগুলো আলোচনা করে নিই। এরপর হলো ধর্ম কবিতা। আচ্ছা, প্রত্যেকটা কবিতা বা গল্প এর যে তোমাদের লেখক পরিচিতিটা দেওয়া আছে বা লেখিকা পরিচিতি যেটা দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে। এই কারণেই পড়বে, সেখান থেকেও প্রশ্ন হতে পারে কোথা থেকে নেওয়া হয়েছে, মূল কাব্য গ্রন্থ বা কোন গ্রন্থ থেকে গল্পটা নেওয়া হয়েছে বা কোথায় তার স্থান হয়েছে, এগুলো যখন তোমরা জানতে পারবে, তাহলে সেখান থেকে প্রশ্ন এলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর আমরা ওই ধর্ম কবিতাটা নিয়ে আলোচনা করব। এখানে না বিভিন্ন মানে বিখ্যাত লোকেদের নাম দেওয়া আছে, যেমন আছে আব্দুল করিম খা, যেমন আছেন আইনস্টাইন, কবির, ভ্যান গগ, তারপর হলো গার্সিয়া লোরকা। এদের না একটু জানতে হবে, এদের সম্বন্ধে যদি তোমরা জানো তাহলে জেনে নাও, তাহলে তাদের সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারবে, এটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো যেমন আব্দুল করিম খা কোন ঘরানার ছিলেন? এটা একটা প্রশ্ন। আব্দুল করিম খা কোন ঘরানার ছিলেন? আবার দেখো ছোট থেকেই আমরা কবিরের কথা পড়েছি। কবিরের মূল ধর্ম, কবির কি প্রচার করেছে, এগুলো হলো আমরা কবিতাটা পড়তে পড়তে তার একটু আলাদা করে তার সম্বন্ধে একটু জেনে নেব। শুধু কি কবিতার লাইন থেকে প্রশ্ন হবে, তার বাইরেও তো প্রশ্ন হতে পারে। তো সেখান থেকে আইনস্টাইন কোথাকার লোক ছিলেন? তিনি তো বিজ্ঞানী ছিলেন, কিন্তু কোথাকার? তার বিখ্যাত থিওরিটা কি? এটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি, হয়তো এর সঙ্গে ম্যাচ করছে না, কিন্তু তার সম্বন্ধে তো আমরা এটুকুন জেনে নিতেই পারি। তো এইভাবে আমরা এই কবিতাটা নিয়েও আলোচনা করলাম। এরপরে আসছে প্রবন্ধ। প্রবন্ধে আমরা পাচ্ছি
বাঙ্গালা ভাষা, স্বামী বিবেকানন্দ। তোমাদের হয়তো পড়তে গিয়ে একটু সমস্যা হতে পারে, যে একটু এতদিন ধরে তো এরকম ধরনের তোমরা পড়োনি, বা পড়ে থাকলেও হয়তো সেইভাবে এরকম এত বড় একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের হয়তো একটু মনে হতে পারে, কিন্তু সেই মনে হওয়াটা ওই একই ব্যাপার। যদি খুব ভালো করে পড়ো, প্রতিটা লাইনের মানে বোঝো, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। বাঙ্গালা ভাষা, আমাদের এই ভাষাতে স্বামী বিবেকানন্দ কি বলেছেন তার প্রতিটা কথা, এটা আমরা যদি খুব ভালো করে একটুখানি পড়ি বা বুঝে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন আমাদের কি ভাষা, যেমন আমাদের তো মূল ভাষাটাই হলো বাংলা। তো ভাষা ভাবের বাহক, ভাবী প্রধান। তো এইগুলো যখন আমরা পাচ্ছি, তো ভাষাটাকে যেটা আমাদের নিজস্ব ভাষা, সেই ভাষাটা কেমন হবে, সেই মানে বিশেষ লম্বা লম্বা বিশেষণ, শ্লেষ, অলঙ্কারপূর্ণ ভাষা দিয়ে যদি তো আমরা কোনো কথা বলি, সেটা খুব একটা ভালো হবে না। কিন্তু আমরা যেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, খুব সহজে সহজ কথা ব্যবহার করে, সহজ বাংলা ভাষা ব্যবহার করে আমরা যদি সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে সবাই দেখবে ওই কথাটা বুঝতে তাদের সুবিধাও হবে। তো এইখানে আমরা প্রথমেই যেটা অবশ্যই জানবো, একদম স্বামী বিবেকানন্দ এটা কোথা থেকে লিখেছেন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তিনি এটি 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেন, তাহা থেকে এটা উদ্ধৃত। এটা থেকেও কোশ্চেন হবে, কোথা থেকে তিনি লিখেছিলেন, কোন পত্রিকায়, কাকে লিখেছিলেন, এগুলো সব ছোট ছোট প্রশ্ন। কত খ্রিস্টাব্দে লিখেছিলেন, কত খ্রিস্টাব্দে কত তারিখে এইটা লিখেছিলেন, সেটা আমরা একটু ভালো করে পড়ে নেব, একটু মনে রাখবো। যেমন এখানে শূন্যস্থানে যদি আমরা বলি, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। তাহলে ড্যাশ, যারা ড্যাশ এসেছেন, এটা কি লোকহিতায়। তো তারা সবাইকেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। কারণ সাধারণ লোক তো তোমাদের ওই শ্লেষ দেওয়া, অলংকার যুক্ত এইসব কথাগুলো তো তারা সহজে বুঝবে না। তাদের যেটুকুন বুঝতে পারবে সেটুকুনি আমরা সেইভাবেই আর কি লেখক মানে প্রবন্ধকার বলছে যে সেরকম ভাবেই তাদের সঙ্গে পড়াতে বলতে হবে, কথা সেইভাবেই বলতে হবে। এখানেও দেখো রিঅ্যারেঞ্জ মানে ক্রম অনুযায়ী যদি আমরা বিকল্পটি নির্ণয় করি, যেমন হলো 1 নম্বরে রইল ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত। 2 নম্বরে হলো চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না। 3 নম্বর হলো আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল। 4 নম্বর বিদ্বান ও সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। এখানে এবার ক্রম অনুযায়ী যদি আমরা সাজাতে যাই, তাহলে প্রথমেই আমরা 4 নম্বরকে নিয়ে আসবো। কিরকম? বিদ্বান ও সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। তারপর আসবে 2 নম্বর, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না। তারপর আসছে 1 নম্বর, ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত। আর তারপর আসবে 3 নম্বর, আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল। এইভাবে আমাদের এটা তোমাদের একটু ওই পড়তে হবে, অনেকবার করে পড়লে আমরা ঠিক পাবো, মানে কোশ্চেনটা উত্তর দিতে ঠিক পারবো না। কারণ অনেকবার পড়লে তাহলে সেটা মাথার মধ্যে একদম থেকে যায়। এরপরে আছে স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানোর মধ্যে যদি আমরা এরকম ভাবে বলি, প্রাচীনকাল একদিকে নাম্বার এতে প্রাচীনকাল, লোকহিতায়, বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ, অপ্রাকৃতিক, কটমট ভাষা, সংস্কৃত, পাণ্ডিত্য, উৎকৃষ্ট। এখানে আমরা
এ প্রাচীনকাল, তার সঙ্গে মিলছে সংস্কৃত। বি এর সঙ্গে মিলছে বি বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ লোকহিতায়, কটমট ভাষা অপ্রাকৃতিক, আর পাণ্ডিত্য হলো উৎকৃষ্ট। এইভাবে আমরা এটাতে দেখি। এরপরে আমরা আসছি ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা, এই দুটোর মধ্যে আসবো। প্রথমেই আমরা আসবো পোটরাজ। আগেই জেনে নেব পোটরাজ কথাটির মানে কি। আচ্ছা, যে শঙ্কররাও খারাট, তিনি কোথাকার লোক ছিলেন, তিনি কোথাকার গল্প যে লিখেছেন, গল্প রচয়িতা, তার পরিচয়টা কি সেটা আমরা জানবো। তিনি এই গল্প সংকলনটা কোথা থেকে নিয়েছেন, এখান কোথা থেকে নেওয়া হয়েছে, সব থেকে বড় কথা অনুবাদটা কে করেছে সেটাও আমাদের কিন্তু জানতে হবে। অনুবাদকের নাম কিন্তু ভুললে চলবে না। তাহলে প্রথমে আরেকবার আমরা জেনে নেব পোটরাজ কথাটির মানে কি, কাকে পোটরাজ বলা হচ্ছে। এখানে কতগুলো আছে, যেমন দামা আছে, দুর্পদ আছে, তাদের ছেলে আছে, এবং যেমন একটা কোয়েশ্চেন হতে পারে, মার গলার হাড়টিতে কটি সবুজ বাল আছে। এবার মার গলার হাড়ের রং কি ছিল, এটা এর ধরনের করতে মানে হতে পারে। গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে, কথাটি কে বলেছে। আমরা কিন্তু তার নাম পাচ্ছি না, একটি একরোখা গোছের লোক, নাম তার জানি না, সে নিয়ে গিয়েছিল। এটা আমাদের জানতে হবে, জানার জন্য বারবারই আমাদের এটাকে পড়তে হবে। যে দামার স্ত্রীর নাম কি, পোটরাজের নাম কি, যেমন হলো দামার স্ত্রীর নাম কি, সেটাও তেমনি আমরা জানব। আর এদিকে হলো ওই স্তম্ভ মেলানো, বা যেমন সত্য মিথ্যাধর্মী যদি আমাদের দেয়, তাহলে গ্রামের পোটরাজ দামার বাড়িতে আবহাওয়া ভারী, দামার বউয়ের চোখের জল। তাহলে এটা কি হবে, দামা সত্যি তো অসুস্থ, তাই এ হলো গ্রামের পোটরাজ দামার বাড়িতে আবহাওয়া ভারী, এটা যেমন সত্য, তেমনি দামার বউয়ের চোখ ভরা জল, এটা চোখ জল ভরা, এটাও সত্য। তাহলে আমরা দুটো সত্য পেলাম। কখনো কখনো সত্য মিথ্যাও পাবো, সেগুলো আসছে। এছাড়া স্তম্ভ মেলানো থাকছে। এরপর আমরা আসছি তার সঙ্গে। তার সঙ্গে কার লেখা, পাবলো নেরুদার লেখা। পাবলো নেরুদার পূর্ণ নাম কি, এই কবিতাটা কে অনুবাদ করেছিলেন, তার নাম কি, তার বিখ্যাত বইগুলোর নাম কি, এটাও যেমন জানবো, তেমনি কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও জানবো। আবার তার সঙ্গে অ্যাকচুয়ালি এটা হলো ওই সময়টাতে লেখা, তো যখন হলো মানে মূল স্প্যানিশ যে ইয়েটা থেকে আসছে, কবিতাটা থেকে আসছে, সেখানটার ইংরাজি কবিতাটা হলো উইথ হার, যেটা সিরান কসগ্রোভ অনুবাদ করেন, যেটি প্রকাশিত হয়েছিল পোয়েট্রি আয়ারল্যান্ডে। তো এই উইথ হার, এই যে তার সঙ্গে, এটা কিন্তু আমাদের মাঝে মাঝে পড়তে গিয়ে মনে হতেই পারে এই হার মানে তারটা কি কোনো স্ত্রী জাতীয় পুরুষ, স্ত্রী জাতীয় না পুরুষ জাতীয়, স্ত্রীও হতে পারে পুরুষও হতে পারে। তো আমরা যদি ইংরাজি কবিতাটা যদি দেখি তাহলে জানতে পারবো যে তার হলো স্ত্রী, কিন্তু এখানে একদমই সেইভাবে খুব ভালো করে ওই কথাটা আমাদের এখানে ঠিক করে বলা নেই, কিন্তু ওই ছোট্ট দুটি হাত, মানে কিছু কিছু আমরা বুঝতে পারি যে একজন মহিলাকে উদ্দেশ্য করে এটা বলা হচ্ছে। যাই হোক, এখানে আমরা একটা কোয়েশ্চেন করতে পারি যে কবিতাটা যেটা হলো কবিতাটাতে এইখানে কি কি আসছে আমাদের, মানে তার সঙ্গে কবিতাটার মূল ভাবটা কি,
এটাই যদি আমরা একটু জেনে নিই যে কবিতাটা পড়তে গেলে, যেমন আমি তোমাদের বললাম একটু কবিতাটা মুখস্থ করবে, এটা ওই 3টে কবিতাই যদি তোমাদের মুখস্থ হয়ে যায় তাহলে প্রতিটা লাইন প্রতিটা মানেও তোমরা খুব সহজেই করতে পারবে। যেমন এই কবিতাটার মূল ভাবটা কি, এর সঙ্গে যদি আমরা কোশ্চেন রাখি যৌথ সংগ্রাম, প্রেম, বিবাহ, বিরহ, তাহলে উত্তরটা হবে যৌথ সংগ্রাম। তাই তো বলেছে সমস্ত কবিতাটিতে। তো এইভাবেই যদি আমরা কোশ্চেন গুলো করি, যেমন বলছেন যে কবি যা সঙ্গে নিতে বলেননি, কবি যা সঙ্গে নিতে বলেননি, 4টে বলি, ঝুড়ি, শাবল, কোদাল, কাপড়। ঝুড়ি, শাবল, কোদাল, কাপড়, কোনটা বলেননি তোমরা বলো? কোদালের কথা বলেননি তো, কারণ উনি বলছেন কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো। কোদালের কথা কিন্তু এখানে বলা নেই। তো এইটাই হয়তো তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে, আরে শাবলও আছে কোদালও আছে কিন্তু কোনটা হবে, আরে মনে পড়তে নাই পারে। এটা যদি কবিতাটার লাইনটা তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমরা ইজি এটার উত্তরটা করতে পারবে। এরপর আমরা আসছি, এরপর আমরা পড়ে নেব ভাষা। 10 নম্বর আছে, এই 10টা নম্বর তোমাদের তো তুলতেই হবে। তোমরা যদি 10টা নম্বর না তুলতে পারো তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। এই 10 নম্বর তোলার জন্য তোমাদের যেমন ধ্বনিতত্ত্ব আগেই আছে, যেটা ভাষার প্রথম একদম ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, সেখানে কত রকমের ভাষার প্রচলিত শাখা, তার কি কি আছে, কে আবিষ্কার করেছিল, মানে আমাদের ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষের সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি ভাষার মধ্যে কে খুঁজে পেয়েছিল মিলটা, সেটা যেমন স্যার উইলিয়াম জোন্স, সেটা যেমন আমরা জানি বা জানতে আমাদের হচ্ছে আর কি, তেমনি বিভিন্ন কি কি ভাষা বিজ্ঞানের কোন কোন ভাগগুলো আছে সেগুলো আমরা জেনে নেব। এর মধ্যে ছোট ছোট ভাবে যেমন পেট, এই কথাটা যেমন আমরা জানবো, ল্যাড, ল্যাস, ফুল ফর্মটাও আমরা জেনে নেব যদি আমরা এগুলো একদম মুখস্থ করে ফেলতে পারি। ল্যাড, ল্যাস, পেট, এগুলো যে এগুলো তো ছোট করে ভেঙে করা আছে, এটার মূল কথাগুলো যদি আমরা জানতে পারি, জেনে নিতে পারি, তাহলে আমাদের উত্তর করতে খুব সুবিধা হবে। আবার দেখো, ড্যাশ সালে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ড্যাশ অভিধানে। তাহলে কত সালে? 1538 সালে। আর থমাস এলিয়টের অভিধানে, লাতিন ইংরেজি অভিধানে এটা আমরা পাচ্ছি। আবার দেখো, যখন এখানে এইটা যেমন আমরা দেখতে পাচ্ছি বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলিয়ে, সেটা হলো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলিয়ে যদি আমরা দেখি, দেখো ধ্বনিতত্ত্ব আছে, রূপতত্ত্ব আছে, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। এদের কি কি নাম? ধ্বনিতত্ত্বকে কি বলছি, যেমন এদিকে 4টে দেওয়া থাকছে, সিনট্যাক্স, সিম্যান্টিক্স, ফোনোলজি, মরফোলজি। এটার এই যে ভাগগুলো, এটাকে যদি আমরা ঠিকঠাক জেনে নিই তাহলে জানবো ধ্বনিতত্ত্ব হলো ফোনোলজি, রূপতত্ত্ব হলো মরফোলজি, বাক্যতত্ত্ব হলো সিনট্যাক্স, আর শব্দার্থ তত্ত্ব হলো সিমেন্টিক্স। এগুলো আমরা যদি একদম খুঁটিয়ে পড়তে পারি তাহলে এই কোশ্চেন উত্তর দিতে আমরা খুব ভালো করে পারবো। এছাড়াও দেখো, এবং সত্য মিথ্যা ধর্মীতে যদি আমরা বলি, জোন্স সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছেন। বিবৃতি বি, তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে না। এইটা যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে এটা ঠিক। বিবৃতি এ, জোন্স সংস্কৃত
গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছেন, এটা সত্য। কিন্তু বিটা যেটা বললাম যে তুলনামূলক ভাষা বিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে না, এটা হলো মিথ্যা। তো এই ব্যাপারটা যদি তোমরা একটু ভালো করে নজর করে পড়ো তাহলে তোমরা ঠিক উত্তরটা করতে পারবে। এরপর আসছি ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব নিয়ে আর বা অনেকগুলো ভিডিও ওই কাউন্সিলের ওয়েবসাইটে আছে, সেখানেও একটু তোমরা দেখে নিতে পারো, শুনে নিতে পারো। কিন্তু একটু বলে নি, ধ্বনিতত্ত্ব যেটা আমরা, যেমন বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত, ধ্বনিতরঙ্গগত বিশ্লেষণ কে করছে? কে করছে? ধ্বনিবিজ্ঞান। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কটা? বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা 4টে। র ধ্বনিটা কি ধ্বনি? কম্পিত ধ্বনি। আলতা শব্দের লটা কোথায় ঠেকছে? জিভটা গিয়ে কোথায় ঠেকছে? তালুতে, মূর্ধাতে, দাঁতে বা দন্তে, ওষ্ঠে? দন্তে। তেমনি সুরতরঙ্গ এক প্রকার কি? অবিভাজ্য ধ্বনি, গুচ্ছ ধ্বনি, বিভাজ্য ধ্বনি না যুক্ত ধ্বনি? সুরতরঙ্গ হলো অবিভাজ্য ধ্বনি। আমরা পড়ছি, ওর ভেতরেই আছে বিভাজ্য আছে, অবিভাজ্য আছে। মানে যুক্ত ধ্বনি কাকে বলে? যদি আমরা এখানে বলি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলে? সেটাকে বলা হচ্ছে গুচ্ছধ্বনি। তেমনি মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কত? মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা 7টি। ন্যূনতম শব্দ জোড়ে শব্দ দুটি কি হওয়া চাই? ন্যূনতম শব্দ জোড়ে শব্দ দুটি কি হওয়া চাই? যেমন একটি ভাষার, একাধিক ভাষার, কমপক্ষে দুটি ভাষার বা সমাজ ভাষা? একটি ভাষা, তবেই তো হবে। আবার হলো কতগুলো যদি দেওয়া থাকে, যেমন 500 টাকা। এই 500 টাকা আমাদের মুখের ভাষায় কিভাবে 500 টাকা হয়ে যাচ্ছে সেইটা, এটাও যেমন আমরা জানতে পারি মানে বিভাজ্য ধ্বনি আলোচনার সময়, তেমনি এই জায়গাটার থেকেও আমাদের কোয়েশ্চেন হতে পারে। কিরকম? যেমন হতে পারে, যেমন 500 টাকা মুখের উচ্চারণে হয়ে যায় 500 টাকা। 2 নম্বর, পাশাপাশি ধ্বনির উচ্চারণ সর্বদাই পরস্পরকে প্রভাবিত করে। 3 নম্বর, কথা বলার সময় আমরা অবিচ্ছিন্নভাবে পরপর ধ্বনি উচ্চারণ করে কথা বলি। 4 নম্বর, একটি ধ্বনি শেষ ও পরের ধ্বনিটির শুরুর সীমায় কোনো ছেদ থাকে না। এটাকে যদি ক্রম অনুযায়ী আমাদের সাজাতে হয় তাহলে আমরা কিভাবে সাজাচ্ছি না, আগে বলবো প্রথমেই হলো 3 নম্বর। 3 নম্বরটা কি বললাম? কথা বলার সময় আমরা অবিচ্ছিন্নভাবে পরপর ধ্বনি উচ্চারণ করে কথা বলি। তারপর হচ্ছে 4 নম্বর, একটি ধ্বনির শেষ ও পরের ধ্বনিটির শুরুর সীমায় কোনো ছেদ থাকে না। তারপর হলো 2 নম্বর, পাশাপাশি ধ্বনির উচ্চারণ সর্বদাই পরস্পরকে প্রভাবিত করে। তারপর আসছে যেমন 500 টাকা মুখের উচ্চারণে হয়ে যায় 500 টাকা। এটাই হয়ে গেল তো, একই কথাটাই ওই প্যারাটা দিয়েই আমরা যখন বলছি তখন এটা কি করে চ আর তালবস্য, মানে চ তালবস্যার প্রভাবে কিভাবে চেঞ্জ হয়ে তালবস্যাই হয়ে যাচ্ছে এটা আমরা জানতে পারছি, অবিভাজ্য ধ্বনি। এরপর আমরা এটাও জানতে পারি যে যেমন হয়তো তোমাদের দেওয়া হলো যে তালবস্যা, মূর্ধন্যস্য, দন্তেস্য, হ, এই 4টে আমরা জানি ঊষ্মধ্বনি। এবার এর থেকে দেওয়া হলো তোমার ক আছে, চ আছে, ম আছে, তার সঙ্গে আছে মূর্ধন্যস্য, দিয়ে জানতে চাওয়া হতে পারে যে কোন ধ্বনিটি, এর মধ্যে কোন ধ্বনিটি ঊষ্মধ্বনি। তো এটাও যেমন হতে পারে
তারপরও হতে পারে যেমন ওইটা বললাম র, যেটা যেটা কম্পিত ধ্বনি, এইভাবে আসতে পারে। আবার যেমন তোমাদের ওই মান্য বাংলায় যে 7টি আছে, সেই 7টি কি কি বলে দেওয়া থাকতেই পারে, 7টির মধ্যে 4টি হয়তো দেওয়া আছে, দিয়ে জানতে চাওয়া হতে পারে। বা যেমন বলা হতে পারে উ, এটা হর্ষ, উ, এই হর্ষটা মান্য বাংলায় মধ্যে পড়ছে না পড়ছে না, বা রি মান্য বাংলার মধ্যে পড়ছে না পড়ছে না। এইভাবে যদি আমরা এটা দেখে নিতে পারি, যেমন অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি, নাসিক্য ধ্বনি, এগুলো আমাদের যদি খুব ভালো করে তৈরি করে নিই, তাহলে আমাদের 10 নম্বর তো আমাদের পেতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তো আমাদের ভাষার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের 10 নম্বর তুলে নিতে হবে। তো মানে খুব ভালো করে পড়া থাকলে আমাদের অবশ্যই 10 নম্বর আমরা পাবো। এরপর হলো ধ্বনিমূল সহধ্বনি, সেটাও যেমন আমরা পারবো, তেমনি অবিভাজ্য ধ্বনি বা এই যুক্ত ধ্বনি বা গুচ্ছ ধ্বনি, বাংলায় 2টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছ ধ্বনির সংখ্যা কটি? তারপর হলো 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছ ধ্বনির সংখ্যা কটি? তারপর হলো 3 ব্যঞ্জনের সমাবেশে যুক্ত ধ্বনির সংখ্যা কটি বা তার উদাহরণ, বা অবিভাজ্য ধ্বনি কেন, অবিভাজ্য ধ্বনিতে আমরা কটি ভাগ করতে পারি, কি কি? যেমন আমি বললাম সুরতরঙ্গ, এটা অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ছে। বা দৈর্ঘ্য, জ্যোতি, শ্বাসাঘাত থাকতেই পারে, হয়তো শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুরতরঙ্গটা বাদ দিয়ে ওখানে যুক্ত ধ্বনি দিয়ে বলা হলো যে অবিভাজ্য ধ্বনি মানে বিভাজ্য ধ্বনি কোনটি, তাহলে আমাদের উত্তরটা আলাদা হয়ে যাবে। তো এরপরে আসছে শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্ব আমাদের খুবই সোজা এবং তোমাদের ভালো লাগে এগুলো পড়তে, জানি। স্টুডেন্টদের শব্দের অর্থ, বিভিন্ন অর্থ, যেমন ছোটবেলা থেকেই তোমরা পড়েছো, যেমন বিপরীত অর্থ, তারপর হলো সমার্থক শব্দ, ব্যাপকার্থতা, এগুলো তোমরা যেভাবে পড়েছো, এটা যদি একটু ঠিক করে এরকম ভাবে পড়ে নিতে পারো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। যেমন হবে থিসরাস, এই নিয়ে একটা প্রশ্ন হতেই পারে। থিসরাস থেকে গত বছর এসেছিল, কিন্তু থিসরাসটা খুব ইম্পর্টেন্ট। আমি বলবো তোমরা এর পুরোটাই খুব ভালো করে পড়বে। বা এই ব্যাপকার্থকতা, এই যে আসবাবপত্র বলতে আমরা কি বুঝছি, মানে টেবিল, চেয়ার, খাট, আলমারি, এইগুলো সম্বন্ধ তোমরা করে ফেলতে পারো। এছাড়া শব্দার্থের পরিবর্তনের রূপ, শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের রূপান্তর, উৎকর্ষ, অপকর্ষ, এগুলো তো সবই আছে। তোমাদের হয়তো দিয়ে দেওয়া হলো যে কালী, কালী শব্দার্থের প্রসার কিভাবে হচ্ছে, এটা কি অর্থের প্রসার, না উৎকর্ষ, না অপকর্ষ, না সংকোচ, কোনটা? এইভাবে তোমাদের এসে যেতে পারে। আরেকটা হলো থিসরাসের ব্যুৎপত্তিগত অর্থ, যেটা হলো অবশ্যই জানবে রজেটের থিসরাস। আমি বললাম থিসরাসটা তোমরা খুব ভালো করে একদমই পড়ে নিও। আর একটা হলো যেমন এই জায়গাটাতে, এটা থেকেও আমাদের ওইভাবে হতে পারে, কোশ্চেন হতে পারে। যেমন তোমাদের শব্দার্থের সংকোচ, ওই প্যারাটা থেকে যেটা আছে সেখানেই তোমাদের হয়তো ক্রম অনুযায়ী সাজানো দিয়ে দিল, ওই প্যারাটা থেকেও হতে পারে কোশ্চেন। যেমন দেখো, মৃগ শব্দের আদি অর্থ ছিল সকল তৃণভোজী প্রাণী, এটি একটি শব্দার্থের সংকোচের উদাহরণ। তারপর হলো শব্দার্থ পরিবর্তনের ধারায় শব্দার্থের সংকোচ একটি ধারা, এর পরিবর্তিত অর্থ হলো একটি প্রাণী, হরিণ। তাহলে এইখানে আমরা প্রথমেই পাচ্ছি যেটা বললাম, শব্দার্থ পরিবর্তনের ধারায় শব্দার্থের সংকোচ একটি ধারা। তারপরেই যাচ্ছি, মৃগ শব্দের আদি অর্থ ছিল সকল তৃণভোজী প্রাণী। তারপরেই আমরা চলে যাব, এর পরিবর্তিত অর্থ হলো একটি
একটি প্রাণী বা হরিণ। আর তারপরেই আমরা যাচ্ছি, যেটা হলো এটি একটি শব্দার্থের সংকোচের উদাহরণ। তো এইভাবে আমরা যদি সমস্ত বইটি পড়ে ফেলতে পারি, তাহলে আমাদের এখান থেকে 10 নম্বর তুলতে হবে, তাই না? এরপর আসছে বাংলা ভাষা ও সংস্কৃতি। এইখানে প্রচুর কোশ্চেন হয়, প্রচুর। যেমন সারি গান, ভাঙা গান, প্রথম আদি যুগের বাংলার আদি নিদর্শন, আদি যুগের বাংলার প্রথম নিদর্শনটা কি? একটি মাত্র নিদর্শন পাওয়া গিয়েছিল, তো সেই চর্যাপদ, তার কটা গান আর কি পাওয়া গিয়েছিল বা পদ পাওয়া গিয়েছিল, কতজন কবি তাদের মধ্যে ছিল, চর্যা গান কটা পাওয়া গিয়েছিল, তাদের কি কি বাদ্যযন্ত্র ছিল, যেমন কীর্তনে কটা ভাগ হতে পারে, তারপর হলো যেমন ঢপ কথাটার মানে কি, এইটা যেমন থাকছে। আচ্ছা, যেমন এইটা অবশ্যই পড়ে রাখবে, সারি গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর, জারি, বা রবীন্দ্রনাথের যে অংশগুলো আছে, ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুংরি, ভাঙার গান, লোকসঙ্গীত, বিভিন্ন ধরনের। এই ধরনের প্রত্যেকটা থেকেই একদম তো সম্ভব নয় সবকিছু ইয়ে করে রাখা, কিন্তু কিছু তো তোমাদের মাথায় রাখতে হবে, না হলে তো পরীক্ষায় পাশ করা সম্ভব হবে না। হয়তো হবে, কিন্তু তোমাদের খুব ভালো নম্বর পেতে গেলে তো 40-এ 40 নম্বরই পেতে হবে। তাই আমাদের অবশ্যই জানতে হবে যে পড়তে হবে। তারপর আছে বাঙালির বিজ্ঞান চর্চা। আমরা জেনে নেব যে কোন বিজ্ঞানী কি কাজ করেছেন। তারপর হলো তাদের আমরা যেমন জগদীশচন্দ্র বসু, তাকে কি আমরা ছাড়তে পারবো? শিবপুরের বটানিক্যাল গার্ডেন, এরকম ভাবে আমাদের সেগুলো সবটাই তৈরি করতে হবে। তারপর হলো থাকবে তোমাদের যেটা থাকছে বাঙালি ক্রীড়া সংস্কৃতি, সেখানেও কি কি বাঙালি কোন বিষয়টাতে বেশি, কোন খেলাটা নিয়ে বেশি মাতোয়ারা, সেটাও তো আমরা জানতে পারি। তো আমি গত বছরের একটু কোয়েশ্চেন গুলো তোমাদের সঙ্গে একটুখানি বলে নিয়ে, যেমন আমি কোশ্চেন গুলো বলছি তোমাদেরকে, হয়তো তোমরা সব পেয়ে গেছো, তাও আমি একটু বলে যাচ্ছি। যেমন কবিরের ধর্ম ছিল, শানিত ইস্পাত খণ্ড, এক একটা করে কোশ্চেন। ইস্পাত খণ্ড, অভঙ্গর নাম, শূন্যস্থান, নিশ্চিত পৌঁছবো সেই ড্যাশ খরজুরের দ্বীপে, দুর্পথ মারিয়াইকে ভোগের সঙ্গে দিত ড্যাশ, প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে কি বলে, স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ, সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে, খণ্ডধ্বনির নাম কি, বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কটি। এরপর আবার শূন্যস্থানে আসছি, আমরা আমাদের 4 হাত 4 ড্যাশ একে জুজব, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা ড্যাশ কটা, রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট কটি গান বা টপ রচনা করেছেন, মোট 50টি টপ্পা রচনা করেছিলেন। ক্রম অনুযায়ী ওই কোশ্চেনটাই, যাই হোক এখানে আছে, ক্রম অনুযায়ী আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল, আদরিণী সেই নব জলধরবর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে, তাহা আজ নিশ্চল নিষ্পন্দ, ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় সহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন, আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। এটাও ক্রম অনুযায়ী এসছে। সত্য মিথ্যাও আছে,
আচ্ছা, বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ককে। বেটন কাপ খেলা, বেটন কাপ ভারতের কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট? তারপর হলো জরিমানা মুকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? স্তম্ভ মেলানো, স্তম্ভ মেলানোতে ছিল আব্দুল করিম খাঁ, আইনস্টাইন, ভ্যান গগ, গার্সিয়া লোরকা। আজকে ছিল কবি ও নাট্যকার, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞানী। তো এটা ওদের সম্বন্ধে যদি আমরা জানি আমরা সবাই পারবো। যেমন খেলা থেকে ঝুলন গোস্বামী, দিব্যেন্দু বড়ুয়া, গোষ্ঠপাল, আরতি সাহা, তারা কোন কোন খেলার জন্য তারা বিখ্যাত হয়েছিল সেটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের স্তম্ভ মেলাতে কোনো অসুবিধা হবে না। দেখো, এবার সমার্থকতা যদি আমরা দিই তাহলে সেখানে থাকছে পাখি পক্ষী, খেচর বিহঙ্গ, জননী মাতা, তনয়া আত্মজা, পর্বত দিবাকর, তটিনীগিরি, আনন্দ হর্ষ, পুলক প্রফুল্লতা। এটা সমার্থকতার উদাহরণে কোনটা থাকবে কোনটা থাকবে না? পোটরাজ গল্পটি কে অনুবাদ করেছেন? মিঠু কাল স্কুলে যাবে, মিঠু কাল স্কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণে বৈশিষ্ট্য দুরকম। এই বৈশিষ্ট্যকে কি বলে? সুর তরঙ্গ বলে। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলা হয়? স্পর্শধ্বনি বা স্পর্শবর্ণ। এখানে ধ্বনি যেহেতু তাই আমরা স্পর্শধ্বনিই বলবো। সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ কি বলেছেন? দুটি চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না, স্বামী বিবেকানন্দ সেটা কোনটা বলেছেন? এটা আমরা একটু দেখব। তারপর হলো দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত, এটি শব্দার্থ পরিবর্তনে কোন নিয়মে হয়েছে? এইগুলো যদি আমরা, এইটা আলোচনা করলাম গত বছর এই কোয়েশ্চেন, এটাই যদি আমরা ঠিকঠাক করে আজকের সমস্ত যে আলোচনাটা হলো সেটাই যদি তোমরা একটু বাড়িতেও ঠিক করে পড়ো, সবটাই মনে রাখার চেষ্টা করো, যে পদ্ধতিগুলো বললাম সেটাই যদি করো, আশা করছি তোমরা সবাই ফুল মার্কস পাবে, প্রত্যেকেই 40-এ 40 পাবে। এই আশা রেখে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও আমি শেষ করছি।